খেলা হবে। এবার ঠিকই খেলা হবে। তোরা তোদের হাসনা, তোদের সার্জিস, তোদের নাহি, তোদের আসিফ মহিউদ্দিন সব নিয়ে আয়। মধ্যরাতে সমন্বয়কদের গরুর মতন পেটালো বিএনপি এবং ছাত্রলীগ ঐক্যবদ্ধ হয়ে। এইদিকে সমন্বয়কদের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে গিয়েছেন সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। কথা বলছিলাম, তখন হাজার হাজার মানুষ দেখে তারা এসে লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা করে। সে হামলার পরে আমাদের অগণিত মানুষ আহত হয়, আমি নিজে আহত হই। নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পথসভায় হামলার ঘটনা ঘটেছে। জিয়াকে নিয়ে কথা বলেন, বেগম খালেদা জিয়াকে নিয়ে কথা বলেন, দল নিয়ে কথা বলেন, প্রত্যেকের শরীরে ব্লাড কিন্তু দৌড়ায়। কতটুকু দৌড়ায় আজকে একটা ট্রেইলার, এটা কিন্তু আরো অনেক দৌড়াবে। মনে রাখেন, নির্বাচন যত আসবে এটা আরো দৌড়াবে। আর ডক্টর ইউনূসের যে সরকার, এটা যখন সরে যাবে এটা 10 গুণ হবে। হাসনাত আব্দুল্লাহকে আপনার সেনাবাহিনীর বিতর্কে তাকে রিমাইন্ডে নেওয়া হচ্ছে। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি বাংলাদেশে সেনা শাসন চাচ্ছেন, নাকি বাংলাদেশের জনগণ সেনা শাসন চাচ্ছেন, নাকি আওয়ামী লীগের গুজব সেলের সদস্যরা সেনা শাসন চাচ্ছেন? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক মণ্ডলী, সমন্বয়করা এবার ধ্বংস হবে নিশ্চিত। মধ্যরাতে সমন্বয়কদের উপর ইচ্ছা মতন হামলা চালিয়েছেন ছাত্রলীগ এবং বিএনপি ঐক্যবদ্ধ হয়ে। প্রিয় দর্শক মণ্ডলী, প্রধান সমন্বয়কদের গরুর মতন পিটিয়েছে। দর্শক মণ্ডলী, বেশি কথা বাড়াবো না। আপনারা অনেকে ইতিমধ্যে ভিডিওর শিরোনাম এবং থাম্বনেল থেকে বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টাকে ইঙ্গিত করতেছে। প্রধান সমন্বয়ক হান্নান মাসুদকে ইচ্ছা মতন পিটিয়েছে, ইচ্ছা মতন গণধুলাই দিয়েছে। যাই হোক দর্শক মণ্ডলী, ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সমন্বয়কদের বিরুদ্ধে কঠোর অবস্থানে গেছেন, বিশেষ করে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে। দর্শক, বেশি কথা বাড়াবো না। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা চাঞ্চল্যকর তথ্যগুলো বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। বড়ই ন্যাক্কারজনক ঘটনা, কিন্তু রাজনীতিতে এটা খুবই কমন। আমরা এতদিন দেখছি আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, বাট এখন ক্ষমতার দখলে বা ক্ষমতার দৌড়ে যে দলটা মোটামুটি বিএনপির পিছনে পিছনে হাঁটছে, জাতীয় নাগরিক পার্টির খুবই গুরুত্বপূর্ণ একজন ক্যারেক্টার। তবে এই ছেলেটার কপাল অনেকটা খারাপ, এর আগে একবার মার খেয়েছে, কিন্তু এইভাবে আমরা দৃশ্য দেখি নাই। আজকে যখন ছবি আসছে তখন বুঝছি আসলে মারছে। হান্নান মাসুদ জাতীয় নাগরিক পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতা। তার নিজ জেলা নোয়াখালীর হাতিয়ায় আজকে তাকে ব্যাপক মারধর করা হয়েছে। ঘটনার প্রেক্ষাপটে জড়িত বিএনপির নাম চলে আসছে। বলা হচ্ছে যে নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির হান্নান মাসুদের একটা পথসভা ছিল। সেই পথসভায় হামলার অভিযোগ উঠেছে এনসিপির, মানে জাতীয় নাগরিক পার্টির 5-6 জন তারা ব্যাপক আহত হয়েছেন। আর সন্ধ্যা 7:30টার দিকে উপজেলার জাহাজমারা বাজারে এই ঘটনাটি ঘটেছে। হান্নান মাসুদের অভিযোগ, স্থানীয় বিএনপি নামধারী কিছু লোকের নেতৃত্বে এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের আইনের আওতায় আনার দাবিতে রাত 8:30 থেকে জাহাজমারা বাজারে যে রাস্তা আছে সেই রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করছে এনসিপির কর্মী সমর্থকরা। আর আমি যখন নিউজটা করছি তখনও তারা বসে আছে। জাতীয় নাগরিক পার্টির হাতিয়া প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ বলছেন, সন্ধ্যার পর তাদের পূর্ব নির্ধারিত একটা পথসভা ছিল জাহাজমারা বাজারে। সেখানে হান্নান মাসুদ বক্তব্য দেওয়া শুরু করেন। একসময় বক্তব্যের মাঝখানে 30 থেকে 40 জনের একটা গ্রুপ এসেই এই পথসভায় হামলা চালায়। আর এই ঘটনায় তারা স্থানীয় বিএনপিকে দাবি করছেন। তবে বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক যিনি আছেন লুৎফুল্লাহিল মজিদ, তিনি বলছেন সন্ধ্যার আগে উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুর রবকে পিটিয়ে আহত করেছে এই জাতীয় পার্টির নাগরিক পার্টি যারা আছেন তারা। এর প্রতিবাদে জাহাজমারা বাজারে একটা প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে গেলে হান্নান মাসুদের পথসভার সামনে পড়ে। এতে উত্তেজনা দেখা দেয়। আর এক পর্যায়ে আপনার এখানে হাতাহাতির ঘটনা ঘটে। আর হান্নান মাসুদ আগের মতোই হয়তো ভাবছে যে ডক্টর ইউনূস ক্ষমতায় আছে, আমাকে টাচ করার কেউ নাই, আমি কথা বলবো বাকিরা শুনবে। কিন্তু লোকাল পর্যায়ে ঢাকা শহরের দৃশ্যপট আলাদা। লোকালি আপনি গিয়ে কোথাও এরকম বক্তব্য দিলে অথবা একটু পরিস্থিতি ঘোলাটে আকার ধারণ করলে সেখানে কিন্তু ভিন্ন পরিস্থিতি তৈরি হয়, যেটা আজকে আমরা দেখলাম। তবে এই ঘটনাটা যারাই করছে বিএনপির, তারা কিন্তু কাজটা ভালো করে নাই। কেন ভালো করে নাই? এই ঘটনাটা নিয়ে বিএনপির অনেক নেতাকর্মী গ্রেপ্তার হবে, এটা নিয়ে রাজনীতি করার সুযোগ হবে। হান্নান মাসুদের কপাল যেমনি ফুলছে একটা গোলা আলুর মতন, 100টা নিউজ হবে, সহমর্মিতা পাবে। আওয়ামী লীগের পর বিএনপির রাজনীতিতে যে একটা ধাক্কা লাগছে সেই ধাক্কা আরো বড় হবে। মাথা ঠান্ডা রাখতে হবে। তবে হান্নান মাসুদ সহ জাতীয় নাগরিক পার্টি যারা আছেন তাদেরও বক্তব্য দেওয়ার সময় একটু ব্যালেন্স করে দেওয়া উচিত। আপনার পিছনের যে আইডিয়ালিজম, তাদের পিছনের যে আইডিয়ালিজম অনেকটা পার্থক্য। আপনি যখন জিয়াউর রহমানকে নিয়ে কথা বলেন, আমি যখন তারেক জিয়াকে নিয়ে কথা বলেন, বেগম খালেদা জিয়াকে নিয়ে কথা বলেন, দল নিয়ে কথা বলেন, প্রত্যেকের শরীরে ব্লাড কিন্তু দৌড়ায়। কতটুকু দৌড়ায় আজকে একটা ট্রেইলার, এটা কিন্তু আরো অনেক দৌড়াবে। মনে রাখেন, নির্বাচন যত আসবে এটা আরো দৌড়াবে। আর ডক্টর ইউনূসের যে সরকার, এটা যখন সরে যাবে এটা 10 গুণ হবে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিও দেখেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। হাসনাত আব্দুল্লাহকে আপনার সেনাবাহিনীর বিতর্কে তাকে রিমাইন্ডে নেওয়া হচ্ছে। আচ্ছা, হঠাৎ করে এই হাসনাত আব্দুল্লাহকে কেন সেনাবাহিনী রিমাইন্ডে নিচ্ছে বা তাকে কেন রিমাইন্ডে নিবে? তার আগে আপনাকে বুঝতে হলে আপনাকে এই বিষয়টা জানতে হবে যে আমাদের বাংলাদেশে আপনার এই হাসনাত, সার্জিস মানে এদের কিছু মানে মুখোশ উন্মোচন করি। সবার আগে দেখেন আপনার সমন্বয়ক হান্নান মাসুদের স্ট্যাটাসটা দেখেন। কি বলছে? হাসনাত কিংবা সার্জিস এদের দুইজনের থেকে যে কোনো একজন মিথ্যা কথা বলতেছে। এখন আপনার সার্জিসের লম্বা একটা স্ট্যাটাস আপনার হাসনাতকে নিয়ে, আর হচ্ছে আমাদের বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকারকে নিয়ে, যে হাসনাতের হয়তোবা কোনো একটা জায়গায় ভুল হচ্ছে। মানে তার এত বড় স্ট্যাটাস ভাই পড়ে শোনাটা সম্ভব না। আমি কিছু কথা তুলে ধরতেছি যে হাসনাত আব্দুল্লাহর কোনো একটা জায়গায় মনে হয় ভুল হচ্ছে। আমি তার সহকর্মী কিংবা সহযোদ্ধা হিসাবে এটা তাকে মনে করে দিতে চাই যে এত কিছু ভালো না। অতএব আমাদের বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে জনগণের সামনে তাদের সমালোচনা করাটা উচিত নয়, কিংবা সেনাবাহিনীকে নিয়ে এভাবে টানা হেঁচড়া করাটা আমাদের জন্য বা আমাদের যে দলটা এনসিপি, এই দলটাকে ঘিরে সামনে ভালো কিছু বই আনবে না। অতএব হাসনাতকে এটা থেকে বিরত থাকতে হবে। আর অন্যদিকে হাসনাত আব্দুল্লাহ তিনি পুরোপুরি আপনার 360 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ইউটার্ন নিয়ে নেয় যে সেনাবাহিনীকে কিংবা সেনা প্রধান মিস্টার ওয়াকারকে নিয়ে নাকি তার কোনো ওই ধরনের অ্যাটেনশন ছিল না। কোন ধরনের? আপনার বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকারকে তিনি যে হংকার দিল যে শেখ হাসিনাকে যেভাবে ইন্ডিয়া পাঠাইছে বা শেখ হাসিনাকে তিনি যেভাবে সেভ করছে বা 600-র অধিক আওয়ামী লীগ পন্থী বাহিনীদের যেভাবে উনি সেভ করছে, এখন এটার মাসুল ওনাকে দিতে হবে। তো তিনি আসলে হঠাৎ করে কেন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে তিনি ইউটার্ন নিয়ে নিল? এটার পিছনে মূল কারণ কি? তার আগে আপনাকে এই স্ট্যাটাসটা দেখতে হবে বা এই গণমাধ্যমের এই রিপোর্টটা দেখতে হবে। আমাদের বাংলাদেশের আপনার এত বড় একটা পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগকে ঘিরে যে আওয়ামী লীগ সামনে নিষিদ্ধ করবে কি করবে না, এটাকে ঘিরে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস এই প্রসঙ্গে এখন পর্যন্ত ওই ধরনের কোনো সিদ্ধান্ত আসে নাই। তিনি স্পষ্ট ভাষায় আপনার বিবিসির একটা নিউজে কিন্তু তিনি বলছে যে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসতে চায় এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমার কিংবা আমরা এই অন্তর্বর্তীকালে সরকার হিসাবে কোনো দলকে বা কোনো পলিটিক্যাল পার্টিকে আমরা নিষিদ্ধ করতেছি না। কিন্তু সমন্বয়কারীরা আর বহির্বিশ্বে থেকে জঙ্গিবাদীরা যে প্রতিনিয়ত বলতেছে যে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে ফেলবে, আওয়ামী লীগকে এটা করবে, আওয়ামী লীগকে জয় বাংলা করে দিবে, হ্যাঁ এটা করবে সেটা করবে। কেন কেন বলেন? বর্তমান এই হাসনাত কান্নাটা দেখেন। আমি আগের ভিডিওতে দেখেছিলাম, আমি আবারও দেখাচ্ছি। কারণ কি? কারণ হচ্ছে এই হাসনাত আব্দুল্লাহ মানে যখন নাকি শাহবাগে তিনি আপনার একটা ইয়ের ডাক দিলেন, হাসনাত না ওয়াকার, হাসনাত না ওয়াকার, ওয়াকার না হাসনাত, এই ধরনের স্লোগান কিন্তু দিচ্ছে। সেখানে হাসনাত আব্দুল্লাহ মানে আপনার গাড়িতে ঠিক এভাবে কারো হাত ধরে তিনি কান্না করতেছে। কেন কান্না করতেছে? কারণ হাসনাত বুঝে গেছে যে উপরের লেভেল থেকে হাসনাতের জন্য আইকালা ভাস প্রতিনিয়ত তেল মেরে রেডি করে রাখতেছে, শুধু দেবে, শুধু দেওয়াটা শুধু বাকি। কেন? এই হাসনাত আব্দুল্লাহ বা সার্জিসরা এই বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের যে দলের ভিতরে এনসিপির যে মাস্টার মাইন্ডগুলো, যে মাথাকাটগুলা, এদের ভিতরে দেখবেন বর্তমান দ্বিমত মনোকর দেখা যাচ্ছে। এদের ভিতরে আপনার ঝগড়া সৃষ্টি মনোকর হয়ে যাচ্ছে। আপনার সমন্বয়ক হান্নাত, হাসনাত আর হচ্ছে সার্জিস, 3 বান্দরের 3 রকমের বক্তব্য দেখলেন। হ্যাঁ, যে সার্জিস কিংবা হাসনাত দুইটার থেকে যে কোনো একটা মিথ্যা কথা বলতেছে। কার বক্তব্য? সমন্বয়ক হান্নান মাসুদের। এবং এই সার্জিস আলম তিনিও হাসনাতকে নিয়ে নমিয়ে এত বড় একটা স্ট্যাটাস। আসলে আমাদের বাংলাদেশে কি ঘটতেছে? অন্যদিকে আমাদের বাংলাদেশের সেনা প্রধান কিংবা আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর ভিতরে মানে 3 প্রধান 3 বাহিনী সবাই একত্রে হচ্ছে। কেন একত্রে হচ্ছে? কারণ বাংলাদেশে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য তারা প্রস্তুত। অন্যদিকে আমার এর আগের একটা ভিডিওতে আমি আপনাদের দেখাইছি যে বাংলাদেশ সেনাবাহিনী অলরেডি একটা অভিযান শুরু করে দিয়েছে। এই অভিযানে থাকবে যে এই আন্দোলনকে ঘিরে কিংবা বাংলাদেশটাকে যারা প্রতিনিয়ত একের পর এক এই ধরনের অস্থিতিশীল, এখন আপনার সর্বশেষ আমাদের বাংলাদেশের প্রাণভোমরা সেনাবাহিনীকে নিয়ে বা সেনাবাহিনীর উপরে আক্রমণ। একটা দেশকে আপনি যদি শেষ করে দিতে চান তাহলে জঙ্গিবাদীরা সবার আগে আক্রমণ করবে। সেই দেশের যদি গণতন্ত্র হয়ে থাকে সেই দেশের গণতন্ত্রকে দাফন করবে, সেই দেশের আপনার সরকারকে দফন করবে। আর সর্বশেষ সেটা হচ্ছে আপনার ফিনিশিং টাচটা দিবে হচ্ছে সেই দেশের আপনার সেনাবাহিনীর উপরে। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি বাংলাদেশে সেনা শাসন চাচ্ছেন, নাকি বাংলাদেশের জনগণ সেনা শাসন চাচ্ছেন, নাকি আওয়ামী লীগের গুজব সেলের সদস্যরা সেনা শাসন চাচ্ছেন? এ নিয়ে এখন দেশি বিদেশি বিভিন্ন জায়গায় মিডিয়ায় বর্ণনা চলছে। বাংলাদেশে সেনা শাসনকে উস্কে দেওয়ার জন্য কয়েকটি অঙ্গে কাজ করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। যেই কর্নারগুলো থেকে কাজ করছে তার মধ্যে অন্যতম একটি কর্নার হচ্ছে ভারত। ভারতের বিভিন্ন গণমাধ্যম বিভিন্নভাবে উস্কে দিচ্ছে বাংলাদেশের জনগণ নাকি সেনা শাসন চাচ্ছে, সেনা শাসনের জন্য নাকি বাংলাদেশে মিছিল হচ্ছে এবং এই মিছিল করে নাকি সেনা শাসন আমরা আনতে চাচ্ছি। বাংলাদেশের যে কোনো কাজ যে কোনো মূল্যে তারা তাদের
মাধ্যমে পরিচালনা করতে চায়, তার অন্যতম একটি প্রমাণ হচ্ছে আজকের এই সেনা শাসন বিষয়ে তাদের অতিরঞ্জিত মন্তব্য এবং বক্তব্য। আমার জানা মতে এখন পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনী থেকে শুরু করে দেশপ্রেমিক সেনাপ্রধান থেকে শুরু করে কেউ বাংলাদেশের সেনা শাসনের পক্ষে না, সেনা শাসন আসার সুযোগ নেই। আমি সবসময় বলেছিলাম যে 5ই আগস্ট একমাত্র মুখ্যম সময় ছিল, যেই সময় বাংলাদেশের মানুষ হাসিনা থেকে মুক্তি পেয়ে যে কোনো ডাল ধরতে তারা প্রস্তুত ছিল, হোক সেটা সেনা শাসন, হোক সেটা ভিন্ন শাসন, হোক সেটা জরুরি অবস্থা, যাই হোক না কেন জনগণ সেটাকে মেনে নিত, কারণ হাসিনার কাছ থেকে মুক্তি পেয়েছে। হাসিনার কাছ থেকে মুক্তি পেওয়ার 8 মাস পরে সেনা শাসন আসার মতো দেশেরও যেমন পরিস্থিতি নেই, জনগণের ভিতরেও সেরকম কোনো আকাঙ্ক্ষা নেই। তাহলে কারা এই বাংলাদেশের সেনা শাসনকে উস্কে দিচ্ছে? আমি গত কয়েকদিন যেটা অবজার্ভ করলাম, বাংলাদেশে বেশ কিছু জায়গায় আওয়ামী লীগের প্রতাত্তা যারা আছেন, যারা আওয়ামী লীগের মধ্যে সুবিধা ভোগ করে বিভিন্নভাবে অর্থ সম্পদ লোপাট করেছেন, নিজেদেরকে বিশাল বিশাল কেস মামলার মালিক হয়েছেন, খুন খারাপির সাথে সম্পৃক্ত ছিল, এই মানুষগুলো ভাবছে যে বাংলাদেশে যদি সেনা শাসন আসে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসের চাইতে ভিন্ন কোনো কিছু চরিত্র এখানে তারা করতে পারবেন, তথা অ্যাটলিস্ট আপনার ঘর ভাঙতে পারলো, আপনি নির্বাচন থেকে দূরে থাকলেন, ক্ষমতায় আসলেন না, 2-3 বছরের পরে আওয়ামী লীগ হয়তো আবার নতুন করে আসার একটা স্বপ্ন বুনতে পারে, এরকম বিভিন্ন সমীকরণ করে তারা সেনা শাসনের পক্ষে। এবং তারা এই সেনা শাসনটা মূলত পজিটিভ সেন্স থেকে পক্ষে নয়, তারা চায় বাংলাদেশে যে কোনো মূল্যে এটা দিয়ে একটা অরাজকতা, যাতে করে এই সেনা শাসনের উপর ভিত্তি করে বাংলাদেশের মানুষ আবার ফুঁসে ওঠে, এই ফুঁসে ওঠার পরে আবার সবাই যাতে বলে আগেই ভালো ছিলাম, তথা শেখ হাসিনার শাসনামল, এখন আবার সেনা শাসন, আবার মিছিল মিটিং শুরু, হরতাল অবরোধ শুরু, এই জিনিসগুলো তারা করাতে চাচ্ছে জাতির কাছে প্রমাণের জন্য। কিন্তু বাংলাদেশের সেই সুযোগটা এখন আর মনে হয় বিন্দুমাত্র নেই যে সেনা শাসন আর আসবে। আপনারা জানেন গতকালকে হঠাৎ করে সারা বাংলাদেশে গুজব উঠলো যে সেনাবাহিনীর প্রধান দায়িত্ব নিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস পালিয়ে যাচ্ছেন, এবং পালিয়ে গিয়েছেন, অনেকে এভাবেও প্রচার করেছেন। সবচেয়ে অবাক হয়েছি বাংলাদেশের অনেক দেশপ্রেমিক যারা মূলত বাংলাদেশের জন্য লড়াই করেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, এরকমও অনেক অনলাইন ইউটিউবার, অ্যাক্টিভিস্ট, তারাও পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে সেনা শাসনকে উস্কে দিচ্ছেন। যে কোনো মূল্যে সেনা শাসন যদি চলে আসে তাহলে তাদের হয়তো কোনো না কোনো পারপাস সাফ হচ্ছে, বা বাংলাদেশে তারা যে কোনো মূল্যে এই পরিস্থিতিটাকে শান্ত সুষ্ঠু মনে হয় দেখতে চাচ্ছে না। কারণ আমরা দেখলাম অনেকেই ইতিমধ্যে মন্তব্য করেছেন সেনাবাহিনীকে নিয়ে, কিন্তু আমি বারবার জনগণকে আশ্বস্ত করতে চাই বাংলাদেশে সেনা শাসন আসবে না, আসার মতো পরিস্থিতি এখন বাংলাদেশে নেই। এই সেনা শাসনটা 3টি শ্রেণীর গ্রুপে চায়। এক, ভারত বাংলাদেশে অশান্তি সৃষ্টি করার জন্য, তারা যখন দেখেছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের মতো একজন বিখ্যাত ব্যক্তি, যিনি নোবেল লরিয়েট, বিশ্ববরণ্য, এবং বিশ্বের কাছে তার যেভাবে অবস্থান রয়েছে, এই অবস্থানকে কোনোভাবে খাটো আর যেহেতু করতে পারছে না, যেহেতু ইউনূস সাহেবের পতন ঘটাতে আর পারছে না, তাহলে মন্দের ভালো হিসেবে সেনা শাসন এই ভারত চায়, এবং চাওয়ার জন্যই তাদের ওইখানের পত্রপত্রিকাগুলো এগুলো নিয়ে লেখালেখি করছে। আর যে অংশটি আমি বললাম যে আওয়ামী লীগের পতিত স্বৈরাচারের অংশটি, তারা সেটা চাচ্ছে। আরেকটি অংশ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারেরও ভালো চায় না, কিন্তু বিদেশি কারো না কারো এজেন্ট, কিন্তু দেখতে দেশপ্রেমিক, এই মানুষগুলো আমার মনে হচ্ছে সেনা শাসনের দিকে ধাবিত করছে এবং তাদেরকে যে কোনো মূল্যে উস্কে দিচ্ছে। আপনারা জানেন আমার দেশের স্বাধীনতা আর সার্বভৌমত্বের জন্য সবচাইতে যেই ব্যক্তিটি, যেই গোষ্ঠীটি, যেই সংস্থাটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। যে কোনো বিপদের এন্ডিং সেকশনটাই হচ্ছে ওইখানে। আপনি বাংলাদেশের আজকে যদি কোনো অরাজকতা হয়, যে কোনো উপায় আপনাকে সেনাপ্রধানের কাছেই স্যালেন্ডার করতে হবে। আজকে যদি কেউ পালায়ন করে, যে দায়িত্বপ্রাপ্ত ছিলেন প্রধান উপদেষ্টা কিংবা প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী, দেখা যাবে যে তার ওই সময়ে সেনাবাহিনীকে একটা বড় ধরনের রোল প্লে করতে হয়। যেমনটা শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, আমাদের এই বাংলাদেশে কিন্তু শেখ হাসিনার পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসে ডাইরেক্ট কোনো জায়গায় সংবাদ সম্মেলন করে নাই, কিংবা জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব করেন নাই। এই সংবাদ সম্মেলন করা কিংবা বক্তব্য দেওয়া কিংবা রাষ্ট্রের জাতির কাছে কোনো মেসেজ দেওয়া, ওটা সেনাপ্রধানকেই করতে হয়েছে। দ্যাট মিনস সেনাবাহিনী যে কতটা গুরুত্বপূর্ণ এটা আমাদেরকে অনুধাবন করতে হবে। তাহলে আমাদের এই সেনাবাহিনীকে বিতর্ক কেন করা হচ্ছে বারবার? বিতর্ক এজন্যই করা হচ্ছে, জেনারেল ওয়াকারুজ্জামান, আমি যেটা বারবার বলি, তিনি প্রায় 44 দিন ক্ষমতায় থাকা অবস্থায় বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে পলায়ন করতে হয়েছে। পৃথিবীর সব পাগলেও বুঝে যে আমি যেই অফিসের দায়িত্ব থাকবো, ওই অফিসে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে যদি ওই অফিস থেকে মালিককে তাড়িয়ে দেওয়া হয়, তাহলে স্বভাবতই মালিক যে তাড়িয়ে দেওয়া হয়েছে এটার দায়ভার ওই অফিসের ম্যানেজারের উপরে পড়ে। বাংলাদেশে শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়ার জন্য 44 দিনের মাথায় যেই ব্যক্তিটি ঝুঁকি নিয়েছেন তার নাম জেনারেল ওয়াকারুজ্জামান। জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব, তিনি কিন্তু নির্দ্বিধায় চুপচাপ বসে থাকতে পারতেন। হয়তো অনেক মানুষ খুনাখুনি হতো, আহত হতো, নিহত হতো, এবং একটা পর্যায়ে হয়তো আন্দোলন স্থগিত হতো, কিন্তু এটা আবার হয়তো জ্বলে উঠতো 2 বছর, 1 বছর, 3 বছর পরও লাগতে পারত। কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের কারণেই আমরা কিন্তু সেদিন মুক্তি পেয়েছিলাম। এবং 5 তারিখ থেকে আজ অদ্যবধি পর্যন্ত আমি কিন্তু একই সুরে কথা বলছি যে এই দেশের ক্লান্তি থেকে মুক্তির জন্য যারা যারা ভাইটাল ভূমিকা পালন করেছে, তার মধ্যে নাম্বার 1 স্টুডেন্ট, পলিটিক্যাল পার্টিস, দেন আপনার সেপাহী, এই যারা আর্মির বিভিন্ন ধরনের সৈনিকরা রয়েছেন, এরপরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা আমাদের এখানে সম্পৃক্ত হয়েছে, আলেম ওলামা, নায়ক নায়িকা, গায়ক, শিল্পী, সাহিত্যিক, কবি, সাংবাদিক, সবাই আমরা এই কাজে অংশগ্রহণ করেছি। অতএব এই বিজয় আমাদের সকল দেশবাসীর।
তাহলে আমরা কেন এত অস্থিরতা প্রকাশ করছি যে আমাদেরকে সেনা শাসনের দিকেই যেতে হবে? সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য। বর্তমান আমাদের দেশের পরিস্থিতি সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই, আপনারা সকলেই এই সম্পর্কে অবগত আছেন। প্রিয় দর্শক মণ্ডলী, বর্তমান দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত, যে কোনো সময় যে কোনো একটা অঘটন ঘটবে। এরই মধ্যে মধ্যরাতে সমন্বয়কদের উপর হামলা করা হয়েছে। বিশেষ করে সমন্বয়ক হান্নান মাসুদকে ইচ্ছা মতন পিটিয়েছেন ছাত্রলীগ আর বিএনপি, তাদেরই এটা অভিযোগ। যাই হোক দর্শক মণ্ডলী, বেশি কথা বাড়াবো না। বর্তমান দেশের পরিস্থিতি খুবই গরম পরিবেশে আছে। এদিকে কিন্তু সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সমন্বয়কদের উপর খুবই বিরক্ত এবং সমন্বয়কদের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাচ্ছেন। প্রিয় দর্শক, এই সম্পর্কে আপনারা যদি কিছু বলতে চান, এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার কি মূল্যবান মন্তব্য, আপনারা কি বলতে চান, আপনাদের মনের প্রকাশ কি, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।